বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো? এ বাংলা তো জাল ফ্রি, যারা তাদের বাংলা। আপনি পরীক্ষার যান, প্রশ্নপত্রে যান, ভর্তি হতে যান, রক্ত নিতে যান, ওষুধ কিনতে যান, যেখানে যাবেন আপনি, শিক্ষক হতে যান, জাল ছাড়া কোনো গল্প নেই। ভোট দিতে যান, সেখানেও জাল। ভোটে জিততে যান, সেখানেও জাল, ভোট করতে দেওয়া হবে না। এখানে জাল ছাড়া কিছু তো নাই। এই জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল। আমি আপনাদের মাধ্যমে বলা মানে তো চাই একটা এক ধরনের লিখিত, এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেব। আমি কেন্দ্রের কাছেও দাবি করবো একটা জিনিস, সেটা যে ঈদের দিন বাইরে থেকে যখন মানুষ আসবে তখন যাতে কোনো ট্রেনের কোনো অসুবিধা না হয়, ট্রেন ব্যবস্থা যেন পর্যাপ্ত থাকে, তার জন্য আমি দাবি করব। দেখাও করবো, সুযোগ পেলে দিল্লিতে গিয়ে আমি দেখাও করব। কারণ রমজানের সময়, বকরিদের সময় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করে, তাদের জন্য পর্যাপ্ত ট্রেন থাকে না। তার জন্য এখন থেকেই আমি লেখালেখি শুরু করছি, দুদিন পর সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে বাজারে যা খবর, বাজারে জিনিসপত্রের দাম বাড়তে আরম্ভ করে দিয়েছে। রমজানের এখনো শুরু হলো না, কিন্তু জিনিসপত্রের দাম বাজারে, ফলমূলের দাম, শুকনো ফলের দাম বাজারে বাড়তে আরম্ভ করেছে। এখানে সরকার যদি হস্তক্ষেপ না করে, তাহলে মুসলমান সমাজের মধ্যে সবাই তো আর কোটিপতি নয়, যারা সাধারণ মুসলমান তাদের জন্য খুব বিপদ হবে। জেনারেলের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? এই যে পাশাপাশি আপনারা যেমন রমজান মাস হচ্ছে, জেনারেল আরো নন মুসলিম যেগুলো আছে তাদেরও তো একটা আমরা তো প্রতিদিনই বলছি বাজার তো অগ্নিমূল্য, সবকিছু শাক সবজি সবকিছুর দাম অগ্নিমূল্য বাজারে, অবশ্যই প্রভাব পড়বে। কিন্তু রমজানকে কেন্দ্র করে, যেমন পুজোর সময় দেখবেন পুজোকে সামনে রেখে হঠাৎ করে বাজারে একটা পরিবর্তন হয়, কিন্তু রমজানকে সামনে রেখেও কিন্তু একটা পরিবর্তন আসছে। তখন বিশেষ কিছু জিনিসের কনজাম্পশন বেড়ে যায়। অন্য সময় একটা মুসলমান পরিবার যতটা পরিমাণ ফল বা শুকনো ফল খায়, তার থেকে অনেক বেশি পরিমাণ এই রমজানের সময় খায়। ফলে এই সময়টা যারা অসাধু ব্যবসায়ী তারা মুনাফা লোটার চেষ্টা করে। বাজারে সব জিনিসের দাম অগ্নিমূল্য, সবকিছু। তা সত্ত্বেও তার মধ্যেও বিশেষভাবে একটা প্রবণতা দেখতে পাচ্ছি ফলমূলের ক্ষেত্রে, কারণ সামনে রমজান, সেই জন্য আমি বিশেষভাবে কথাটাকে উল্লেখ করলাম। দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও রক্তাক্ত, কোথাও মৃত্যু, এটা বাড়বেই। কারণ তৃণমূল দল, সে তো কোনো অন্য কোনো লক্ষ্য নেই, দেশ গঠনের লক্ষ্য নেই, সমাজ গঠনের লক্ষ্য নেই, মানুষ গঠনের লক্ষ্য নেই। তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা, এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা। এটা হচ্ছে তৃণমূলের লাইন। এক, ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো, এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো। এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন। বাকি সমাজ গঠন, মানুষ গঠন, দেশ গঠন, তার কোনো মাথা ব্যথা নাই। এই দলের কোনো আদর্শ নেই সেই জায়গাটায়। ফলে এবার কি করবে? সবই তো দখল। দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা, তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে। কারণ এখানে প্রতিদিন আমি বলি যে রসদ কমে যাচ্ছে, ভাগিদার বেড়ে যাচ্ছে, ফলে খুনাখুনি বাড়তে থাকবে। এদের নেতারা যারা একদিন একটা মোটর সাইকেলে খুশি থাকতো, এখন 4 চাকা লাগে, একটা বাড়িতে খুশি থাকতো 10টা ফ্ল্যাট লাগে। ফলে সেই টাকা জোগাড়ের জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে। রোজগারের জন্য জায়গা কোথায়? সেখানটাই ধীরে ধীরে সংকোচন হচ্ছে, রসদের টান পড়ছে, তাই খুনাখুনি বাড়বে। তার মধ্যে পুরসভা বাজেটে, মানে কলকাতা পুরসভার বাজেটে কমিয়েছে, বরাদ্দ কমিয়েছে আলোর ক্ষেত্রে। শাসকদের তবে কি সত্যি নজর নেই? বারবার প্রশ্ন ওঠা নারী নিরাপত্তা নেই। না, প্রশ্নটা হচ্ছে যে এখন সরকারের প্রায়োরিটি সেক্টর, মানে কাকে বেশি গুরুত্ব দিবে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কাকে বেশি প্রায়োরিটি দিবে, কাকে বেশি অগ্রাধিকার দেবে, সেই তালিকা এখন পাল্টাচ্ছে। এখন অগ্রাধিকার তালিকায় রাখা হবে গ্রামগঞ্জের ভোটারদের,
তাই তাদের জন্য অর্থ বরাদ্দ করে আগামী দিনে ভোটার খরিদ করার জন্য দিদি তার ইঁদুর ধরার যন্ত্র নিয়ে নামবে। এরকম নানা রকমের ভান্ডার, নানা রকমের শ্রী করে নামবে। তাই শহরের উন্নয়নের জন্য এই মুহূর্তে দিদির দলের অগ্রাধিকার কম বলে আমি মনে করি। অগ্রাধিকার এখন গ্রাম বাংলায় যেসব জায়গায় নির্বাচনে জিততে সমস্যা আছে সেই সমস্যাকে সমাধান করার জন্য আরো অর্থ বরাদ্দ করো, আরো খরিদ করার ব্যবস্থা করো। তাতে কলকাতা দেখে লাভ নেই। শহরের মানুষ ভোট দেবে কি দেবে না কোনো গ্যারেন্টি নেই। মানে গ্রামের লোককে খুশি করো। আমি এই সুবাদে, আচ্ছা হয়ে যাক, তারপরে আমার কতগুলো দাবি থাকবে। অথচ একাধিক জেলায় তালিকা দিতে গড়রাজি, মধ্যে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতেও রয়েছে যেখানে তৃণমূলের খারাপ ফল। রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে জেলা নেতৃত্বের সিদ্ধান্তের অনেকটা অমিল রয়েছে। এতে কি বিরোধীরা ফায়দা তুলবে নাকি জেলা তৃণমূলের পুরনো স্ট্র্যাটেজি আবার বেকায়দা? কি তৃণমূলের কি স্ট্র্যাটেজি জানা নাই? তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করার স্ট্র্যাটেজি। ভোট আসবে যখন চোরদেরকে বলবে সব এক হও, নাহলে আগামী দিনে ভাগ করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই তো একটাই রাস্তা হবে। যতই তৃণমূলের মধ্যে গন্ডগোল দেখেন, মারামারি দেখেন, ভোট যখন আসবে তখন দিদির তরফ থেকে বলে দেওয়া হবে, দেখো ভাই, ক্ষমতা যদি থাকে তবেই চুরি করে খেতে পারবে, তবেই ধান্দা করে খাওয়া যাবে, অতএব সব এক হয়ে যাবে। এই হয় ভোট। পঞ্চায়েতে আপনার ভোটার তালিকায় ঘুরে গান মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম এই চলছে। এর আগে দেখলেন তো বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে। শিলিগুড়িতেও হাতের কাজ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি করা যাবে? এ বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকাতে পারবে। আমি আপনাকে আরো বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা, লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। 35 থেকে 40 লাখের কথা আমি জানি, তারপরে কিছু জানি না। আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর, 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে। ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো। অরূপ বিশ্বাসকে